আরেকটা বাইকওয়ালাকে আসতে দেখা গেল। ওনার মাথায় হেলমেট ছিল। তিনি আমার চিৎকার শুনে বাইকটা থামালেন, অতঃপর উচ্চস্বরে বললেন, কে ওখানে, কি হচ্ছে? আমি জবাবে বললাম, প্লিজ আমাকে সাহায্য করুন, এক জানোয়ার আমার সাথে অন্যায় আচরণ করতে যাচ্ছে। লোকটি বাইক থেকে নেমে আমার নিকট এলেন। লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের যুবক, মাথা থেকে হেলমেট না খুলে শক্ত কণ্ঠে তিনি বদমাশ লোকটাকে উদ্দেশ্য করে বললেন, আরে বদমাশ, তুই এখনো মেয়েটার হাত ধরে আছিস? তোর এত সাহস হয় কি করে? হাত ছাড়, নইলে হেলমেট দিয়ে মাথা ফাটিয়ে দিব। লোকটা আমার হাত ছেড়ে দিল, অতঃপর ভয়ে জুবুথুবু হয়ে বাইক নিয়ে থরথর করে চলে গেল। সাহায্যকারী লোকটি এত বড় উপকার করলো, অথচ তাকে ধন্যবাদ জ্ঞাপন করব এতটুকু মুখ দিয়ে বের হলো না। লোকটি আমার কথার অপেক্ষায় না থেকে বাইক চালিয়ে চলে গেল। পরে চিন্তায় পড়ে গেলাম। এই ব্রিজটাতে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিকই, কিন্তু মাথায় ছিল না যে অমানুষের দল একাকী একটা মেয়েকে দেখলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে শিকারের জন্য। কি করব ভেবে পাচ্ছিলাম না। সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাব। রাতটা থেকে সকালে রিমনকে বলেই তার বাসা থেকে বিদায় নিব। আচমকা ব্রিজের উত্তর দিকে কাকে যেন কথা বলতে শুনলাম। লোকটি উঁচু গলায় বলছিল, আমি এখনই আত্মহত্যা করব। তুমি যতই বলো, আমি আর বেঁচে ফিরছি না। আজকে আমি মরবই। এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। এই তো আমি এখন ব্রিজের উপর রেলিং ধরে আছি, ঝাঁপ দিলেই শেষ। লোকটার কথা শুনে বুঝতে পারলাম আত্মহত্যা করতে এসেছে। হয়তো বড়সড় আঘাত পেয়ে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে। আমি দেরি করলাম না, লোকটার নিকট গেলাম। সে ব্রিজের রেলিং এর উপর বসেছে। কোনো কিছু না ভেবে তার হাতটা ধরলাম। হাতটা ধরতেই লোকটা আমার দিকে চেহারা ঘোরালো। তার মুখে মাস্ক পরা। শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, হয়তো তিনি সেটির জন্য মাস্ক পরেছে। আমাকে দেখে লোকটা চোখ দুটো গোল গোল বানিয়ে ফেললো। কি চান? হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। আমি জবাব দিলাম, ছাড়বো না। নেমে আসুন বলছি। আপনি এভাবে মরতে পারেন না। আত্মহত্যা কোনো সমাধান নয়। কথাটা শুনে লোকটি রেলিং থেকে নেমে উঁচু গলায় বলল, আমি আত্মহত্যা করব কি করব না এটা আপনি বলার কে? হাত ছাড়ুন। কিন্তু আমি তার হাত ছাড়লাম না। উনি ফের রেলিং এর উপর উঠতে গেলে জোর গলায় বললাম, না এমনটা করবেন না প্লিজ। কিন্তু উনি আমার কথা শুনছিল না। আমিও তাকে আটকানোর চেষ্টা করছিলাম। হঠাৎ সে আমাকে থাপ্পড় মারলো। মুখ থেকে মাস্কটা খুলে আরো একটা থাপ্পড় মারলো। অন্ধকার সত্ত্বেও তাকে চিনতে পারলাম। সে আর অন্য কেউ নয়, আমার স্বামী। তার দিকে হতভম্বের চোখে তাকালাম। রিমন ক্ষিপ্ত স্বরে বলল, তোমার এত সাহস হলো কিভাবে আমার বাড়ি ছাড়া? এত সাহস কই পেলে? তোমাকে এখন কি করতে মন চাচ্ছে জানো? চোখের কোণে পানি জমলো। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তো কি করব? আপনার বাসায় একটা মুহূর্ত কাটানো মানে নরকে কাটিয়ে দেওয়া। আমি পারবো না আপনার সাথে থাকতে। রিমন আমাকে জড়িয়ে ধরলো। নিচু স্বরে বলল, প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি তোমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু কেন ওরকম ব্যবহার করলাম তুমি সেটা জানলে আমাকে আর দোষ দিবে না। এখন বাড়ি চলো। তোমাকে প্রমিস করছি আর ওরকম করব না। এই কানে ধরছি। রিমনের কথায় আমার পাথর মন গলে গেল। তার কথাগুলোকে কেন যেন বিশ্বাস করলাম। সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে বাসায় যাব। শেষবারের মতো তাকে একটা সুযোগ দেওয়াই যায়। দেখি সে কেমন আচরণ করে এবার। বাসায় গিয়ে পৌঁছালাম। ড্রয়িং রুমে পা রাখতেই দেখি রিফাত ও শিমলা একে অপরকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। শিমলার পরনে বিয়ের শাড়ি। স্তম্ভিত হলাম দুজনকে এভাবে দেখে। অবাকে শেষ প্রান্তে পৌঁছালাম। শিমলাকে শাড়িতে দেখে, তাও কিনা বিয়ের শাড়ি। রিমন প্রায় সময় বলতো আমার বোন শাড়ি পরতে পছন্দ করে না। তাকে কত অনুরোধ করতাম শাড়ি পরার জন্য, কিছুতেই পরতো না। অথচ সেই মেয়ে আজ বাহারি রঙের শাড়ি পরেছে। আমার ছোট ভাই রিফাত আমাদেরকে দেখে শিমলাকে ছেড়ে দিল এবং ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। রিমনের দিকে লক্ষ্য করে দেখি সে রাগে চোখ মুখ রক্তিম বানিয়ে ফেলেছে। শিমলা ও রিফাতের মধ্যকার বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। ধাই করে শিমলাকে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, শিমলা এসবের মানে কি বলতো? শিমলা নড়েচড়ে বসলো। কপালে ভাঁজের সৃষ্টি হলো তার। কোন সবের মানে ভাবি? আচ্ছা সেটা যাই হোক, আমাকে প্রথমে বলো, আমার নাবিলা নামটা বেশি ভালো লাগে নাকি শিমলা নামটা? রিফাত শিমলা নামটা একদমই পছন্দ করে না, তাই তুমি আমাকে নাবিলা বলেই ডাকবে। তাছাড়া একসময় তো এই নামেই ডাকতে আমাকে, এখন শিমলা শিমলা করো কেন? তীব্র বিরক্তির কণ্ঠে ফের বললাম, ফাইজলামি বন্ধ করো। আমি তো জানি তুমি শাড়ি পরতে পছন্দ করো না। এখন শাড়ি পরেছো কিসের জন্য?